আমাদের আজকের গল্পের নাম মুকুন্দ অপহরণ। গল্পটি লিখেছে সুকান্ত দাস। নমস্কার, আমরা থিল স্টুডিও। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, রাজ চট্টোপাধ্যায় আর আমি অপূর্ব। পোস্টার ডিজাইনে তনুশ্রী সাহা। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ব্যোমকেশের আমি সকালের চায়ের কাপ হাতে নিয়ে খবরের কাগজ উল্টাচ্ছিলাম। বলার মতো তেমন কোনো খবরই নেই, আর তা নিয়েই ব্যোমকেশের উদাসীনতা যেন দিন দিন বেড়েই চলেছে। এখন আর খবরের কাগজটা হাতে নিয়ে এসে দেখতেও চায় না। একটু আগেই পুটিরাম সকালের খাবারের বর্ণনা দিয়ে গেছে। আজ রবিবার, ছুটির দিন, তাই সকালে বেশ ফুলকো লুচি আর তার সঙ্গে পুটিরামের হাতে তৈরি আলুর দম হবে। তাই মনটা আমার বেশ ফুরফুরে ছিল। বললাম, কী হে ব্যোমকেশ, কী ব্যাপার বলো তো? অত মন দিয়ে ওই দলিলটা তুমি কি পড়ছো? রাখাল দিয়ে গেছে দলিলটা, বুঝলে। আসলে এই একই রকম একটা দলিল এক ভদ্রলোক তৈরি করিয়েছেন। তবে দুটো দলিলের মধ্যে তারিখের পার্থক্য রয়েছে, কিন্তু সামান্য একদিন। ভদ্রলোক মারা গিয়েছেন। এবার কোনটা আসল কোনটা নকল সেটাই বোঝা যাচ্ছে না। দুটো দলিলই কোনো সময় আসল মনে হচ্ছে, আবার কখনো মনে হচ্ছে দুটো দলিলই নকল। আর সবচেয়ে বড় সমস্যা হলো, দুটো দলিলের সাক্ষী কিন্তু একই মানুষের। বলো কি? তার মানে কোনোভাবে একই সাক্ষীদের দিয়ে দুটো দলিলেই সই করানো হয়নি তো? আমিও এটাই জানতে চাইছিলাম। হয়তো ভদ্রলোককে দিয়ে দুটো দলিল একসঙ্গে সই করিয়ে নিয়েছেন, বা কোনো কারণে নিজেই দুটো দলিল তৈরি করিয়েছেন। আরও আশ্চর্য ব্যাপার হলো, সমস্ত দলিলটাই আগাগোড়ায় হাতে লেখা। তুমি তো জানোই, লিখে সাক্ষী রাখলে তাহলে সেই দলিল আইনের চোখে গ্রহণযোগ্য হয়। ব্যোমকেশ আরও কিছু হয়তো বলতো, তার আগেই পুটিরাম ঘরের পর্দা ঠেলে ভেতরে এসে বলল, দাদাবাবু, আপনার সাথে একজন দেখা করতে এসেছেন, বলছেন বড় দরকার। তা আমি বললাম, আজ তো ছুটির দিন, তাছাড়া দাদাবাবুর শরীরটাও খুব একটা ভালো নয়, দাদাবাবু কারোর সঙ্গে দেখা করবেন না। তিনি বললেন তার নাকি খুব জরুরি দরকার। আমার কাছে যে আসে তার খুব জরুরি দরকারেই আসে পুটিরাম, না হলে আমার কাছে কেউ আসে না। এই মাসখানেকের মধ্যে কজন আমার কাছে এসেছে বলো তো? পুটিরাম একথার উত্তর দিতে পারবে না, কারণ সে সমস্ত মনে রাখে না। তবে আমি জানি এই মাসখানেকের মধ্যে কোনো কেস আসেনি যে তা কিন্তু নয়। তবে কেসটা মনের মতো না হলে সে আবার হাতেও নেয় না। তাই 3টে কেস হাতে এলেও ব্যোমকেশের পছন্দ হয়নি বলে সেগুলো হাতে নেয়নি। তার বদলে রাখালবাবুর দিয়ে যাওয়া দলিলের ব্যাপারটা নিয়ে পড়ছে। পুটিরাম বাইরে গিয়ে ডেকে আনলো লোকটিকে। একটু পরে আমাদের সামনের ঘরের পর্দা ঠেলে যে লোকটি ঘরে ঢুকলো তাকে লোক না বলে যুবক বলাই ভালো, কারণ তাকে দেখে মনে হলো তার বয়স খুব একটা বেশি নয়, বড়জোর 25 কিংবা 26 হবে। চোখের ওপর একটা চশমা আর মাথার চুল বেশ সুন্দর করে একপাশে পেতে আছড়ানো। পরনে পোশাক ধোপ দুরস্ত। তার মুখে আর চোখে কি একটা যেন অদ্ভুত ব্যাপার খেলা করছে। ঘরে ঢুকতেই ব্যোমকেশ হাতের ইশারায় তাকে সামনের চেয়ারে বসতে বলল। যুবকটি সামনের চেয়ারে বসে বলল, নমস্কার ব্যোমকেশ বাবু। এই সময় আপনাকে বিরক্ত করার কোনো ইচ্ছা আমার ছিল না, কিন্তু খুব সমস্যায়। কতদিন ধরে হচ্ছে সমস্যাটা? না, আপনি যেমন ভাবছেন তেমন সমস্যা নয়। আসলে যে কি সেটা আমি নিজেও জানি না। আপনাকে গোটা ব্যাপারটা খুলে না বললে আপনি কিছুই বুঝতে পারবেন না। আপনাকে প্রথম থেকে ব্যাপারটা খুলে বলতে হবে। বেশ, বলুন। ব্যোমকেশ বাবু, আমি আপনার চেয়ে বয়সে অনেকটাই ছোট। আমায় আপনি বলতে হবে না, আপনি আমায় তুমি করেই বলতে পারেন, তাতে আমার ভালো লাগবে। বেশ মুকুন্দ, তোমার যা বলার আছে তুমি খুলে বলো। মনে রাখবে, একটা কথাও বাদ দেবে না। প্রথম থেকে তোমার যা যা মনে হয়েছে তার সবটাই বলবে। ব্যোমকেশের ইশারায় পুটিরাম মুকুন্দের জন্য জল রেখে গিয়েছিল। মুকুন্দ ঠকঠক করে খানিকটা জল খেয়ে বলতে শুরু করলো। আমি একটা সওদাগরি অফিসে কাজ করি। ওই ধরুন সকাল 9টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়ি, তারপর সেখানে সকাল দুপুর পেরিয়ে বিকেল বিকেল সেখান থেকে বেরিয়ে বাড়ির দিকে ফিরি। সেই সওদাগরি অফিসে আমার বাবা এক সময় কাজ করতেন, সেই সূত্রেই কাজটা জোগাড় করতে পেরেছিলাম। তাছাড়া পড়াশোনা আমি করেছি, তাতেই সুবিধা হয়েছিল। বাড়িতে আমার বৃদ্ধ বাবা মা ছাড়া আর কেউ নেই।
কিন্তু ব্যোমকেশবাবু, আমাদের পরিবারের কিংবা আমার এমন অর্থ নেই যে আমায় কেউ কিডন্যাপ করতে পারে। কিন্তু বিশ্বাস করুন, মাত্র 2 দিন আগে এই শুক্রবার সকালে আমি যখন অফিসের জন্য বেরিয়ে পড়েছি তখন আমায় কিডন্যাপ করা হয়েছে। এ কি, তোমায় অপহরণ করা হয়? কিন্তু তাহলে তুমি সেখান থেকে ছাড়া পেলে কি করে? আর তাহলে তো তোমার পুলিশের কাছে যাওয়া প্রয়োজন। আমিও সেটাই ভেবেছিলাম। কাল রাতের বেলা আমি ছাড়া পেয়েছি, কিন্তু বিশ্বাস করুন, কয়েকটা কারণে আমি পুলিশের কাছে যেতে পারিনি। তাই আমি আপনার কাছে এসেছি। গোটা ব্যাপারটাকে আপনাকে না বললে আমি শান্তি পাচ্ছিলাম না। আসলে কি হয়েছে তা আমি নিজেও জানি না। কি হয়েছে মানে? এই তো তুমি বললে যে তোমাকে অপহরণ করা হয়েছিল। তাহলে? ব্যোমকেশ হাত তুলে আমাকে বাধা দিয়ে বলল। মুকুন্দ, বুঝতে পারছি তুমি এমন একটা কিছুর কথা বলতে চাইছো যেটা তুমি নিজেই এখনো ভালোভাবে বুঝতে পারোনি। তাই তুমি সময় নাও, অযথা ভয় পাওয়ার কিছুই নেই। তুমি আস্তে আস্তে সময় নিয়ে সব কথা বলো আমাকে। মনে রেখো, কোনো কিছু না বললে কিন্তু তাতে তোমারই সমস্যা হতে পারে। মুকুন্দ একটু সময় নিল এবং আমি বুঝতে পারলাম ব্যোমকেশ আমাকে কেন বারণ করছে। আসলে সে কোনো ব্যাপার নিয়ে বেশ চিন্তায় পড়েছে, তাই এ সময় তাকে বেশি কথা বলে বিব্রত করে দেওয়াটা ঠিক নয়। চুপ করে রইলাম। মুকুন্দ আবার বলতে শুরু করলো। প্রতিদিনের মতো শুক্রবার সকালে ওই 9টার সময় বাড়ি থেকে বেরিয়ে ছোট রাস্তা ধরে বড় রাস্তার কাছে গিয়ে দাঁড়ালাম। একটা গাড়ির জন্য অপেক্ষা করছি। সবসময় যে ঘোড়ার গাড়িতেই যাই তা কিন্তু নয়, মাঝে সাঝে হেঁটেও যাই। তবে সেদিন কি মনে হলো গাড়িতেই গেলাম। তাছাড়া শনিবার আর রবিবারের মাঝখানে ছুটি। গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, এমন সময় কোথা থেকে একটা গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো। গাড়িতে 2জন লোক বসে রয়েছে, তবে সামনের দিকটা ফাঁকাই ছিল। আমি দারোয়ানকে কিছু একটা জিজ্ঞেস করতে যাব, তার আগেই লোক 2জন আমায় উঠে আসতে বলল। আমার এমনিতেই দেরি হয়ে গিয়েছে, তার উপর হেঁটে গেলেও আরও দেরি হবে। গাড়ির প্রয়োজন, কিন্তু আশেপাশে তাকিয়ে আর কোনো গাড়ি দেখতে পেলাম না, তাই উঠে পড়লাম। একথা ও কথা বলে একবার ঠিকানা বলার জন্য পিছন দিকে ঘুরেছি। গাড়োয়ানকে কিছু বলবো, তার আগেই হঠাৎ করে আমার নাকের ওপর কি যেন একটা এসে পড়ল। বুঝতে পারলাম একটা রুমাল, আর তার মধ্যে ঘোড়ার গাড়ির দুপাশে ঢাকনা নেমে এলো। আমার হাত পা মুখ আর চোখ মুহূর্তের মধ্যে যেন কেউ বেঁধে ফেললো। আমি কিছু বলার মতো সুযোগ পেলাম না, তার আগেই সমস্ত ব্যাপারটা দ্রুত হয়ে গেল। তারপরে আর কোনো কথা নেই। বাইরে থেকে রাস্তায় গাড়ি ঘোড়া ও লোকজনের শব্দ ভেসে আসছে, কিন্তু ভেতরে কোনো কথা নেই। যেন মনে হচ্ছে একটু আগেই যে 2জন বসেছিল তারাও যেন কখন নেমে গেছে। কিন্তু মাঝে মাঝে তাদের পায়ের শব্দ ও ঘোড়ার গাড়ির শব্দ পেয়ে বুঝতে পারছিলাম তারা নেমে যায়নি। গাড়োয়ানের চাবুকের শব্দ, ঘোড়াগুলোর ডাক, সমস্ত কিছুতে বুঝতে পারছিলাম ঘোড়া চলছে। ঠিক কতক্ষণ পরে মনে নেই, তাও হিসাব করলে ঘন্টাখানেক পরে ঘোড়ার গাড়িটা থামল। তারপর আমায় নিয়ে ঢুকলো ওরা। বুঝতে পারলাম একটা ঘরের মেঝের ওপর আমাকে শুইয়ে দেওয়া হয়েছে। আমার হাত আর পায়ের বাঁধন খুলে দিতেই আমি সামনের দিকে হাত বাড়ালাম। ফাঁকা, কিচ্ছু নেই। তাড়াতাড়ি চোখের বাঁধনটা খুলে ফেলার প্রাণপণ চেষ্টা করতে করতে একটা দরজা বন্ধ হওয়ার শব্দ শুনতে পেলাম। তারপরে চোখ খুলতেই দেখতে পেলাম আমি একটা ঘরের মধ্যে এসে পড়েছি। ঘরে মাত্র একটাই জানলা, দরজা আছে কিন্তু সেগুলো বন্ধ। চিৎকার করলাম 2 একবার, কিন্তু তাতে কোনো ফল হলো না। কেউ সাড়া দিল না আমার চিৎকারের শব্দে। জানলার কাছে গিয়ে একবার ধাক্কা দিলাম, দরজায় ধাক্কা দিলাম, কিন্তু কিচ্ছু লাভ হলো না। প্রাণপণে কয়েকবার চিৎকার করার পর শেষে হাল ছেড়ে দিলাম। ঘরের ভেতরে একটা চেয়ার, একটা জলের বোতল, আর সামনে রাখা ছিল একটা বড় মতো কি যেন, আর সাদা একটা কাপড় দিয়ে সেটা ঢাকা। সেদিকে তাকাতে ইচ্ছা করল না। চেয়ারটা টেনে কোনো রকমে ক্লান্ত হয়ে বসে পড়লাম। কি হচ্ছে আমার সঙ্গে, আর কেন যে আমাকে এভাবে এখানে ধরে আনা হলো কিছুই বুঝতে পারছি না। ঠিক সেই সময় চোখে পড়ল টেবিলের ওপর একটা পাথর দিয়ে চাপা রয়েছে একটা কাগজ। কি মনে হতে কাগজটা হাতে তুলে নিলাম, আর তারপর একটা ধাক্কা খেলাম। জানেন সে কাগজে কি লেখা ছিল? তোমার কোনো ক্ষতি আমরা করব না। তোমার বাবা মা বাড়িতে একা আছে, মাথায় রেখো। যদি তুমি কোনো বেগরবাই করো তাহলে কিন্তু তার মাসুল ওদের দিতে হবে। তোমাকে এখানে কোনো কাজ করতে হবে না, শুধু দিনের বিশেষ বিশেষ কিছু সময় তোমায় ওই টাইপরাইটারে টাইপ করতে হবে। কি টাইপ করতে হবে তা ওখানে লেখা আছে।
সকালে 8টা থেকে 8:30 আর বিকেলে 5টা থেকে 6টা। এই দুটো সময় তোমার ওই লেখাগুলো টাইপ করে লিখতে হবে। কথা মতো কাজ করলে খুব দ্রুত তুমি মুক্তি পাবে। ব্যোমকেশবাবু, লেখাগুলো পড়ে যেমন ভয় হলো তেমনই একটু স্বস্তিও হলো। যদি ওদের কথা মতো কাজ করি তাহলে আমায় দ্রুত মুক্তি দেবে বলেছে। এখান থেকে আমি বেরোতে পারবো না। বাইরে আমার মা বাবা সত্যি একা রয়েছে, তাদের যদি কোনো ক্ষতি হয়ে যায়। একটু পরেই ওই দরজাটার দিক থেকে একটা কি যেন ভেতরে এসে ঢুকলো। দেখলাম একটা খাবারের প্লেট, ভাত আর কিছু খাবার সেখানে রয়েছে। তার উপর একটা সাদা রঙের কাগজ, ওতে লেখা রয়েছে, আশা করি আমাদের কথা তুমি শুনবে। যদি সেইভাবে কাজ করো তাহলে 3 দিনের মধ্যে তোমায় আমরা ছেড়ে দেব। আমার জামার পকেটে একটা পেন ছিল। তারপর সেই থালার খাবার খেয়ে থালাটা ওই পথে ফেরত দিলাম। তার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম ওই কাগজটা। আচ্ছা, তোমায় যখন খাবারের প্লেট আর কাগজটা কেউ দিয়েছিল তখন তুমি তাকে দেখতে পাওনি? দরজাটা বেশ শক্ত কাঠের, আর তাছাড়া একটা ব্যাপার আমি বুঝতে পেরেছিলাম, ওই দরজা জানালা বেশ মজবুত। তাছাড়া ঘরের ওপরের দিকে ঘুলঘুলি ছাড়া হাওয়া আসার আর কোনো পথ নেই। আর বাবা মায়ের কথায় আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম, তাই আমি আর কোনো চেষ্টাই করিনি। তারা আমায় বলেছিল 3 দিন পর ছেড়ে দেবে। বিশেষ বিশেষ সময়ে ওই টাইপরাইটারের মতো কিছু কাজ করতে হবে। আর এমন কি কাজ, তাই রাজি হয়ে গেলাম। কথাবার্তা চলতো ওই কাগজের টুকরোর মাধ্যমে। সেদিন বিকেলের দিকে 1 ঘন্টা আমায় টাইপ করতে হলো। টাইপরাইটারটা বেশ পুরনো, টাইপ করতে গেলে খটখট শব্দ হয়। তাছাড়া আমার কাজ এটাই, তাই খুব একটা অসুবিধা হলো না। টাইপরাইটার পুরনো হলেও বেশ মজবুত রয়েছে এখনো। একটা সাদা কাগজে বাংলা হরফে ঠিক একটা গল্প না অন্য কিছু লেখা ছিল, বুঝতে পারছিলাম না। যেমন ছিল তেমন টাইপ করতে লাগলাম। লোকগুলোর বুদ্ধির তারিফ না করলে কিন্তু পারলাম না, সত্যি বলছি। কারণ সকালে 8 ঘন্টার বিকেলে 1 ঘন্টা করে টাইপ করলে এই সমস্তটুকু শেষ করতে আমার 3 দিনই সময় লাগতো। বিকেলের দিকে টাইপ শুরু করে টাইপ করে চলেছি, এমন সময় মনে হলো সে দরজার কাছে কেউ একজন এসে দাঁড়িয়েছে। তাই কাজ শেষ করে উঠে পড়ে দরজার কাছে গেলাম। আস্তে আস্তে বললাম, আমি তো তোমাদের সমস্ত কথা শুনছি, আর আমায় তোমরা ছেড়ে দেবে তো? আমার বাবা মায়ের কোনো ক্ষতি করবে না তো? একটু পরেই দরজার নিচ থেকে একটা কাগজের টুকরো ভেতরে এসে পড়ল। তাতে লেখা রয়েছে, তোমার কাজে আমরা খুশি হয়েছি। তোমার বাবা মার কোনো ক্ষতি হবে না এবং কথা দিচ্ছি 3 দিনের মধ্যে তুমি মুক্তি পাবে। রাতে মাংস হচ্ছে আজকে। অদ্ভুত, অপহরণকারীরা অপহরণ করে নিয়ে গিয়ে রান্নার খবর দিচ্ছে, তাও আবার মাংস রান্না করে খাওয়াচ্ছে। মুকুন্দের মুখে এতক্ষণে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। যারা আমায় অপহরণ করেছিল তারা সত্যিই সে রাতে আমাকে মাংস খাইয়েছিল ব্যোমকেশবাবু। আর মিথ্যে কথা বলবো না, সে রান্না ছিল সত্যিই অপূর্ব। প্রায় 2 দিন আমি সেখানে ছিলাম, শুক্রবার এবং শনিবার। ওই 2 দিন ওদের কথা মতো সকালে 8 ঘন্টা আর বিকেলে 1 ঘন্টা টাইপ করেছিলাম টাইপরাইটারে। আজকের দিনটা টাইপ করলে হয়তো সম্পূর্ণ হয়ে যেত, কিন্তু সেটা আর করতে হলো না। কাল রাতের বেলা খাওয়া দাওয়া করে নিচে একটা লম্বা কাগজ পেতে শুয়েছি। সে কাগজটাও ওদের সঙ্গে কথা বলেই জোগাড় করেছিলাম। ওরা কিন্তু মুখে কোনো কথা বলছিল না, যা হচ্ছিল সবটাই কাগজে লিখে। ওরা ওটা দিয়েছিল আমার শোয়ার জন্য, না হলে ঘুমোতে হবে তো। আর ওই 2 সময় ছাড়া সারাদিন কোনো কাজ নেই। তবে কাল রাতের বেলা ওরা আবার এলো। সন্ধ্যার পর ঘরের ভেতরে কাজ করার জন্য একটা আলো দেওয়া হয়েছিল। ওরা দরজার কাছে এসে দাঁড়িয়ে কাগজটা আমায় দিল। বুঝতে পারলাম আমায় এখান থেকে চলে যেতে হবে, কিন্তু আমি যেন কোনো শব্দ না করি। শব্দ করলে সমস্যা হতে পারে আমার, কারণ ওদের কাছে রিভলভার আছে। দরজা খুলে আমার মাথায় একটা কালো কাপড় পরিয়ে দেওয়া হলো। আমার ঠিক কোমরের কাছে একটা রিভলভার ধরল কেউ। আমি কোনো কথা বলার সুযোগ পেলাম না। ওদের সঙ্গে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম। বাইরের অন্ধকার এইটুকুনি বুঝতে পেরেছিলাম, কারণ ঘুলঘুলি দিয়ে চাঁদের অল্প আলো ভেতরে আসছিল। আবার সেই ঘোড়ার গাড়িতে করে যখন রাস্তায় নামলাম তখন বুঝতে পারলাম ওরা আমার হাত খুলে দিয়েছে। তবে হাত দিয়ে মুখের কাপড়টা খুলতে বেশ খানিকটা সময় লাগলো। ততক্ষণে জায়গাটা ফাঁকা। দেখলাম বাড়ির কাছে ছোট রাস্তাটার কাছে ওরা আমায় নামিয়ে দিয়ে গেছে। একটু হেঁটে গেলেই আমার বাড়ি। আমি আর দেরি করলাম না, তাড়াতাড়ি বাড়িতে চলে গেলাম।
তবে একটা ব্যাপার ব্যোমকেশবাবু, সেদিন যে ব্যাগটা আমার সঙ্গে ছিল সেটা এই কদিন আমার কাছে ওরা দেয়নি, কিন্তু আমায় নামিয়ে দেওয়ার পর সেই ব্যাগ আমায় দিয়ে গেছে। হঠাৎ করে কি এমন প্রয়োজন পড়লো ওদের যে আমাকে এভাবে নিয়ে গেল, সেটা আমি বুঝতে পারছিলাম না। আচ্ছা, তুমি কি একটা টাইপ করেছিলে বললে, সেটা কি ছিল? প্রথমে আমি ভেবেছিলাম যেটা টাইপ করছি সেটা হয়তো গুরুত্বপূর্ণ কিছু একটা, কিন্তু একটা গোটা দিন 1.5 ঘন্টা কাজ করার পর বুঝলাম আসলে তা নয়, কোনো একটা বাংলা উপন্যাসের অংশ মাত্র সেটা। আর কেউ সে উপন্যাসের খানিকটা অংশ টাইপরাইটারে টাইপ করে রেখে দিয়েছে, সেটাই আমাকে আবার দেখে দেখে টাইপ করতে হবে। কিন্তু এমন একটা কাজের জন্য কেউ কি করতে আমায় নিয়ে যাবে আর কেন, সেটাই আমি বুঝতে পারছি না। এখন আমার কাছে তুমি ঠিক কি চাইছো? আমি বাড়ি ফিরে আসতে পেরেছি, আমি তাতেই খুশি ছিলাম। এমনকি মা বাবারও কোনো ক্ষতি করা হয়নি। কিন্তু আমার বাবা কথা মানতে চাইছেন না যে আমায় কিডন্যাপ করা হয়েছিল কিন্তু কোনো ক্ষতি করা হয়নি। তিনি বারবার বলছেন এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। অকারণে উপন্যাসের সামান্যটুকু কপি করার জন্য ওরা আমায় এভাবে অপহরণ করে নিয়ে যাবে না। ওরা চাইলে যে কোনো কারোর কাছ থেকে সেটা করিয়ে নিতে পারত। আমাকে অপহরণ করেছে, তার মানে নিশ্চয়ই কোনো কারণ তো আছে। এটা তো আমারও মনে হচ্ছে মুকুন্দ, নিশ্চয়ই কোনো কারণ আছে। অকারণে এতটা ঝুঁকি ওরা নেবে কেন? দিনে দুপুরে তোমায় অপহরণ করা, 2 দিন তোমায় এইভাবে খাইয়ে দাইয়ে ভালো করে রাখা, তারপরে আবার তোমাকে ফিরিয়ে দিয়ে যাওয়া, অন্য কোনো উদ্দেশ্য তাদের আছে বলে তো মনে হলো না। তাহলে তোমায় অপহরণ করে তোমাকে দিয়ে ওই উপন্যাসের অংশটা টাইপ করিয়ে তাদের কি লাভ হলো? এজন্যই তো আপনার কাছে আসা। পুলিশের কাছে যেতেই পারতাম, কিন্তু তাতে বিভিন্ন ধরনের সমস্যা পোহাতে হতো। পুলিশ উল্টে আমাকেই সন্দেহ করত। এর আগেও একটা দুর্ঘটনার দৃশ্য আমি নিজের চোখে দেখেছিলাম মাত্র, আর তাতেই পুলিশের কাছে বেশ হয়রানি হতে হয়েছে। তাই পুলিশের কাছে আমি যাব না। আপনি যদি এই কেসটা আমার একবার দেখেন তাহলে খুব ভালো হয়, আর না হলে বাবাকে মিথ্যে কথা বলতে হবে। ব্যোমকেশ চুপ করে কি যেন ভাবলো, তারপর বলল, দেখো মুকুন্দ, তোমার এই কেসে আমি হাত দিতেই পারি, কিন্তু একটা ব্যাপার আমার প্রয়োজন হবে। প্রথমত আমাদের এই বাড়িটা খুঁজে বার করতে হবে, যে বাড়িটাই ওরা তোমাকে আটকে রেখেছিল। সেই বাড়িটার ওই ঘর ছাড়া আমি আর কিছুই দেখতে পাইনি ব্যোমকেশবাবু। ওই ঘুলঘুলি দিয়ে বাইরের কিছুই দেখা যেত না। জানলাটা ওরা কখনোই খুলতে দিত না। দরজা যখন খুলেছিল সেদিন তখন মনে হয়েছিল বাইরেটা অন্ধকার। ওই অন্ধকারের মধ্যেও নিশ্চয়ই আলো খুঁজে পাওয়া যাবে মুকুন্দ, তুমি চিন্তা করো না। আমি যেমন যেমন বলবো তুমি তেমন তেমন করবে। আজ রবিবার, চলো, আজ রাস্তাঘাটে খুব একটা ভিড় হবে বলে মনে হয় না। তাছাড়া আজকে তোমার কাজটা ভালোভাবেই করা যাবে। অজিত, তুমি যাবে আমার সাথে? গোটা ব্যাপারটা নিজের কানে শোনার পর তোমার সাথে না বেরিয়ে কি আর কোনো উপায় আছে? অদ্ভুত লাগছে গোটা ব্যাপারটাই আমার। আচ্ছা, তোমার কি কোনো ধারণা হচ্ছে? বিশেষ একটি কাজে 2 মুকুন্দকে অপহরণ করে নিয়ে গিয়েছিল, কিন্তু সেই বিশেষ কাজটা কি? একটা উপন্যাসের সামান্য একটা অংশ তো আর টাইপ করার জন্য তারা নিয়ে যেতে পারে না। বিশেষত তাদের কাছে সেই টাইপ করা কাগজ আগে থেকেই ছিল। তারা সেটা যেখান থেকে টাইপ করেছে সেখান থেকেই করে নিতে পারত। মুকুন্দকে প্রয়োজন ছিল কেন? আর দ্বিতীয় কথা হলো, তারা তাকে রবিবার ছাড়বে বলেছিল, তাহলে শনিবার রাত্রের মধ্যে ছেড়ে দিল কেন? মুকুন্দ অবাক হলো ব্যোমকেশের কথায়। আমি জানি ব্যোমকেশের তদন্ত এমনভাবেই হয়, কিন্তু রবিবারের বদলে শনিবার ছাড়ায় ব্যোমকেশ যে এতটা অবাক হবে সেটা বোধহয় মুকুন্দ বুঝতে পারেনি। সে বলল, কিন্তু একদিন আগে যদি আমায় ছেড়ে দেয় তাহলে তাতে আপত্তি কোথায় ব্যোমকেশবাবু? আপত্তি আছে। কোনো একটা কাজে 3 দিন লাগবে বলেই ওরা তোমাকে নিয়ে গিয়েছিল, কিন্তু সেটা দিন 2 মধ্যেই হয়ে যায়। সে কাজটা কি? এখানে সময়টা খুবই গুরুত্বপূর্ণ। ভেবে দেখো, সারাদিনের মধ্যে মাত্র এই 1.5 ঘন্টা সময় টাইপ করতে বলা হতো। এমনভাবে তোমার টাইপের জন্য কাগজ তৈরি করা হয়েছিল যে সেটা করতে তোমার মতন একজন অভিজ্ঞ টাইপিস্টেরও 3টে দিন সময় লেগে যাবে। অর্থাৎ যে কাগজটা তৈরি করিয়েছিল তার টাইপ সম্পর্কে অভিজ্ঞতা অনেক। এমনটা তো আমি বুঝতে পারিনি। প্রথম দিন তুমি ওই ঘরের টেবিলের ওপরে যে কাগজটা পেয়েছিলে, আশা করি সেটা টাইপেরই কাগজ, হাতে লেখা নয়। ঠিকই বলেছেন, ওই একটা ছাড়া, কিন্তু বাকি সমস্ত কাগজগুলো যেটা ওরা দিয়েছিল তার সমস্তটা হাতে লেখা।
তারও একটা কারণ আছে, সেটা তোমায় পরে বলবো। এখন তুমি আমাদের ঠিক সেখানে নিয়ে চলো যেখান থেকে তোমায় অপহরণ করা হয়েছিল। ঠিক যেখান থেকে তুমি ঘোড়ার গাড়িতে উঠেছিলে সেখানে নিয়ে যাবে, চলো। ব্যোমকেশ একটা ঘোড়ার গাড়ির ব্যবস্থা করেছিল। সেই গাড়িতেই আমরা চলতে লাগলাম মুকুন্দের সাথে। শুক্রবার সকালে ঠিক যেখান থেকে মুকুন্দ গাড়িতে উঠেছিল সেখানকার উদ্দেশ্যে রওনা হলাম। এখানেই দাঁড়িয়েছিলাম সেদিন আমি। ওই যে উত্তরের দিকে যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তা ধরে সামনের দিকে যাওয়ার কথা। সেদিকেই দুপা হাঁটতে হাঁটতেই ঘোড়ার গাড়িটা ঠিক এই ডান পাশে এসে দাঁড়িয়েছিল। ব্যোমকেশ ভালো করে সামনের রাস্তাটার দিকে তাকালো। রাস্তাটা সোজা চলে গেছে অনেক দূর পর্যন্ত। এখনও বেশ কিছু লোকজন এবং একটা ঘোড়ার গাড়ি এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। ব্যোমকেশ যেন কিছু একটা ভাবলো, তারপর বলল, তুমি বলেছ ঘোড়ার গাড়িতে করে তুমি বেশ খানিকটা এগিয়ে গিয়েছিলে, তারপরে তোমার মুখে ওরা রুমাল চেপে ধরেছিল। ঠিক কতটা গিয়েছিলে মনে আছে? ঠিক কতটা গিয়েছিলাম সেটা মনে নেই, তবে ওই বাঁকটার কাছ অবধি গিয়েছিলাম সেটা মনে আছে। তখন একবার আমি বাইরের দিকে তাকিয়েছিলাম, বাঁদিকে ওই বাঁকটা ছিল। তারপরই বোধ হয় ব্যোমকেশ একটা ঘোড়ার গাড়ি ডাকলো। তারপর ঘোড়ার গাড়িতে আমরা উঠে বসলাম। ঘোড়ার গাড়ির চালককে ব্যোমকেশ বলে দিল সে যা বলবে তাই করতে হবে। যতটা তার ভাড়া তার প্রাপ্যের চেয়ে সে বেশিই পাবে। ঘোড়ার গাড়ির চালক আর কিছু বলল না। আর তুমি ঠিক সেইখানেই বসো যেখানে সেদিন বসেছিলে। আমি আর অজিত মনে করো সেই দুইজন লোক। আচ্ছা, ওই বাঘটা পেরিয়ে চলো। ঘোড়ার গাড়িটা বাঘ পেরিয়ে আসার সঙ্গে সঙ্গে ব্যোমকেশ থামতে বলল। তারপর মুকুন্দকে বলল, এবার মনে করে দেখো তো, যখন তোমার মুখে ওরা রুমাল চেপে ধরেছিল এবং চোখ বেঁধে দিয়েছিল, তারপরে কি গাড়িতে কোনো রকম ঝাঁকুনি অনুভব করেছিলে তুমি? ঝাঁকুনি? না ব্যোমকেশবাবু, কিন্তু গাড়িটা বোধ হয় একবার বাঁদিকে কাত হয়েছিল। বাঁ দিকে? তার মানে গাড়িটা বাঁ দিকে ঘুরে গিয়েছিল। কিন্তু বাঁ দিকে ঘুরলে তো ওই রাস্তাটা আবার চলে আসবে। তুমি গাড়িটা বাঁ দিকে ঘুরিয়ে ওই রাস্তাটায় নিয়ে চলো। গাড়িটা বাঘ ঘুরিয়ে আবার আগের রাস্তায় ফিরে এলো। কিন্তু এটা তো আমরা আবার আগের রাস্তায় ফিরে এলাম। এবার তুমি মনে করার চেষ্টা করো তো, তারপর তোমার চোখ বেঁধে নিয়ে যাওয়ার সময় তুমি ঠিক কী কী শব্দ শুনেছিলে? মুকুন্দ প্রাণপণে মনে করার চেষ্টা করতে লাগলো। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, নাকটা মাঝে মাঝে ফুলে আসছে। তার গায়ের রং একটু ফর্সার দিকে, ফর্সা মুখটা যেন লাল হয়ে এসেছে। একটু গলা তুলে সে বলল, একটা ঘন্টার শব্দ শুনেছিলাম। হ্যাঁ, একটা ঘন্টার শব্দ বেশ কিছুক্ষণ শুনতে পেয়েছিলাম। এই রাস্তাটা এগিয়ে গেলেই তারপর একটা চার্চ রয়েছে। এই চার্চের ঘন্টার শব্দ তুমি শুনে থাকতে পারো। আচ্ছা, চার্চে নিয়ে চলো তো আমাদের। ঘোড়ার গাড়িটা ব্যোমকেশের কথায় চার্চের অভিমুখে চলল সোজা পথ ধরে। গাড়ি ছুটতে লাগলো। মুকুন্দ যেন কি মনে মনে ভাবছে আর বিড়বিড় করে চলেছে নিজের মনে। ব্যোমকেশের মুখটা গম্ভীর। চার্চের কাছাকাছি আসতেই ব্যোমকেশ বলল, আচ্ছা, এই চার্চের ঘন্টার শব্দটা শুনতে পেয়েছিলে? চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে ভালো করে ভাবো। কথাটা বলে ব্যোমকেশ নিজের পকেট থেকে রুমাল বার করে মুকুন্দের চোখটা ঢেকে দিল। মুকুন্দ বেশ কিছুক্ষণ ঘন্টার শব্দ শুনতে লাগলো। তারপর বলল, হ্যাঁ, এই ঘন্টার শব্দটাই শুনেছিলাম। এরপর গাড়িটা কোন দিকে গিয়েছিল? এরপরে কোন দিকে গিয়েছিল মনে নেই, তবে একটা জায়গায় গরুর ডাক শুনতে পেয়েছিলাম। অনেকগুলো গরু একসাথে ডাক ছিল মনে হয়। মুকুন্দ প্রাণপণে চোখ বাঁধা অবস্থা থাকায় মনে করার চেষ্টা করতে লাগলো। আর ব্যোমকেশের হাতের ইশারায় ঘোড়ার গাড়ির চালক আবার গাড়ি চালিয়ে দিল। সে নিজেও বোধহয় মনে মনে গোটা ব্যাপারটার একটা উত্তেজনা অনুভব করছিল। চলতে চলতে বেশ খানিকটা আসার পরেও কিন্তু গরুদের কাউকে দেখা গেল না। একটা গোয়াল ঘর, বড় রাস্তার একদম কাছে নয়, একটু ভেতরে। তবে কাছাকাছি যেতেই আমরা গরুর ডাক শুনতে পেলাম। সেটা শুনতে পেয়ে মুকুন্দ বলল, হ্যাঁ, এখানে কয়েকজন কথা বলছিল দাঁড়িয়ে। এখানে গাড়িটা থামলো একবার, তারপর আবার চলতে শুরু করলো। বাঁ দিকে নিয়েছিল না ডান দিকে বাঁক নিয়েছিল? বাঁ দিকে বাঁক নিলে ওই পথে সোজা চলে যাচ্ছে। না না, আমি বাঁ দিকে বাঁক নিয়েছিলাম বলে মনে হচ্ছে। আর যতদূর মনে পড়ছে, ওই গরুর ডাকের শব্দ শোনার পরে ওখানে গাড়িটা খানিকক্ষণ থেমেছিল। তারপরেই বাইরে থেকে লোকজনের কথাবার্তা শোনা যাচ্ছিল, আর আবার খানিকটা এগিয়ে এসে বাঁ দিকে বাঁক নিয়েছিল গাড়িটা। ঠিক তখনই গাড়ির ভেতর থেকে কেউ একজন ঘোড়ার গাড়ির চালককে নির্দেশটা দিয়েছিল। যতদূর মনে পড়ছে এমনটাই হয়েছিল। আচ্ছা, বাঁ দিকে চলো।
এরপর কিছু মনে আছে? মানে এর পরে আর কিছু শুনতে পেয়েছিলে? বাঁদিকে বেশ কিছুক্ষণ চলেছিলাম, তেমন কোনো শব্দ নেই, তবে আরও প্রায় মিনিট 20 যাওয়ার পর একটা বাজারের সামনে এসে পড়েছিলাম, আর তারপরেই শুনতে পাচ্ছিলাম লোকজনদের চটলার কথা। সেখানে এসে গাড়িটা একটু আস্তে আস্তে চলছিল। ব্যোমকেশ, আমার মনে হয় সামনের ওই বাজারটারই কথা বলছে। ওই বাজারের কাছে যদি গাড়িটা যায়, তার মানে দক্ষিণ দিকে গিয়েছিল ওরা। দক্ষিণের দিকের ওদিকটাই লোকজন কিন্তু বেশি যায় না, ফাঁকাই থাকে। তাছাড়া ওদিকে বেশ পুরনো কিছু বড় বড় বাড়ি রয়েছে। চলো তো দেখি। বাজার পেরিয়ে যাওয়ার সময় মুকুন্দ সম্মতি জানালো যে এমন শব্দ সে একটা শুনতে পেয়েছিল, কিন্তু আরও কিছু শব্দ তো প্রয়োজন সেই জায়গাটা চেনবার জন্য। কিন্তু মুকুন্দ আর কিছুই মনে করতে পারল না। আরও খানিকটা আমরা এগিয়ে এলাম। একটু পরে বন্দরের দিক থেকে জাহাজের সাইরেনের শব্দ ভেসে এলো, আর ঠিক সেই মুহূর্তেই মুকুন্দ চেঁচিয়ে উঠল। মনে পড়েছে, মনে পড়েছে, ওই বাড়িতে যখন আমায় ওরা নামাচ্ছিল তখন ওই জাহাজের সাইরেনের শব্দটা আমি শুনতে পেয়েছিলাম। তার মানে এই পথ দিয়ে গিয়ে ডকের কাছাকাছি কোনো একটা বাড়িতে ওরা তোমায় রেখেছিল। চলো দেখাও। ডক এলাকার কাছাকাছি কিন্তু কোনো বাড়ি নেই। বেশ খানিকটা দূরে একটা পাড়া শুরু হয়েছে। সেখানে জাহাজের নাবিকেরা, বিশেষত এখন যারা জাহাজে কাজ করতে পারে না তারাই থাকে। সেখানে বাড়িগুলোও বেশ পুরনো। অনেক আগেই বাড়িঘরগুলো তৈরি করা হয়েছিল। এখন সেগুলো কোনো রকমে মেরামতির কাজ চলছে। সেখানে পাশাপাশি বেশ কয়েকটা বাড়ি, কিন্তু এটার মধ্যে কোন বাড়িতে যে মুকুন্দকে রাখা হয়েছিল তা তো মুকুন্দের পক্ষে বোঝা সম্ভব নয়। আমরা সেই রাস্তা ধরে হাঁটতে লাগলাম। মুকুন্দ আর কিছুই বলতে পারল না, তবে এমন একটা জায়গায় যে সে এসেছিল সেটাই বলল। ব্যোমকেশ একটা কাজ করলো, আশেপাশের সমস্ত বাড়িতে খোঁজ খবর নিতে লাগলো। প্রতিটি বাড়ির দরজায় ধাক্কা দিয়ে খোঁজ নিতে লাগলো যে সেই বাড়িতে ভাড়া পাওয়া যাবে কিনা, আর সেই ফাঁকে বাড়ির ভেতরটা একবার দেখেও নিচ্ছিল। এভাবে পাশাপাশি কয়েকটা বাড়িতে ঘোরার পর একটা বাড়ির দরজা খুলতেই কাজের লোক গোছের কেউ একজন বেরিয়ে এলো। ব্যোমকেশ ভাড়া বাড়ির কথা জিজ্ঞাসা করেছিল। লোকটা যেন রেগে উঠল, বলল, না না, এখানে কোনো বাড়ি ভাড়া দেওয়া হবে না। এই বাড়ি যতবার ভাড়া দেওয়া হয় ততবারই সমস্যা। যেন কথাটা ধরে নিয়েই ব্যোমকেশ বলল, ক্ষমা করবেন, মানে এই বাড়িতে কি সমস্যা হয়েছে যদি আমায় একটু খুলে বলেন। আপনাকে কেন বলতে যাব? আপনি কে? আমি ব্যোমকেশকে যে কবার অম্লান বদনে মিথ্যা কথা বলতে দেখেছি, এটাকেও তার মধ্যে ধরে নিতে হলো। আসলে আমরা পুলিশের লোক, একটা অতি গোপন ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য এখানে এসেছি। এখানে একটা বাড়িতে 2 দিন আগে 2 জন লোককে দেখা গেছে। তারা দুজনেই অপরাধী। তাদের খোঁজেই আমরা এখানে এসেছি। ব্যোমকেশের কথা শুনে লোকটা একটু অবাক হয়ে আমাদের দিকে তাকালো, তারপর বলল, আপনারা পুলিশের লোক? সত্যি বলছেন তো? আপনার যদি এতে কোনো আপত্তি থাকে তাহলে আমি নয় ঘণ্টাখানেক পরে পুলিশের পোশাক আর পুলিশদের নিয়ে আসছি। আসলে পুলিশের পোশাক পরা না থাকলে সত্যিই পুলিশ বলে ভাবতে খুব অসুবিধা হয়, তাই না? না মানে আসলে ব্যাপারটা তেমন নয়, একটা ঘটনা ঘটেছে। আচ্ছা আপনারা ভেতরে আসুন, আমি বাবুকে ডেকে দিচ্ছি। কথা বলে লোকটা আমাদের 3 জনকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে বসালো। ওপরের দিকে উঠে গেল কাকে যেন ডাকতে। আমি আস্তে আস্তে বললাম, কি ব্যাপার বলো তো ব্যোমকেশ, হঠাৎ এই বাড়িতে এসে ঢুকলে কেন? ব্যোমকেশ আমার কথায় উত্তর না দিয়ে মুকুন্দর দিকে দেখিয়ে দিল। তাকিয়ে দেখি মুকুন্দ এদিক ওদিক তাকিয়ে কি একটা যেন দেখছে। আমি বললাম, কি হলো মুকুন্দ, কি দেখছো? কিছু না, মানে ঘরগুলো কেমন চেনা চেনা লাগছে। যদি এমন একটা ঘরে তুমি বন্দি থাকো তাহলে কিন্তু সমস্যা, কারণ এখানে প্রতিটা বাড়ি কিন্তু একই রকমভাবে তৈরি। আসলে ডকের কাছাকাছি নাবিকদের থাকার জন্য ওই দোতলা বাড়িগুলো আগে ব্যবহার করা হতো। এখন রিটায়ার করা নাবিকরা এখানে থাকে। এর প্রতিটা ঘর একই রকম। তুমি যে ঘরে বন্দি ছিলে সেই ঘর আর এই ঘর একই রকম লাগছে, তাই না? তার মানে আমি এখানে কোথাও বন্দি ছিলাম? আমার যতদূর মনে হচ্ছে তুমি এখানে কোথাও না, এই বাড়িটাতেই বন্দি ছিলে। দেখলে না, প্রথমে ঢোকার সময় কাজের লোকটা কি বলল? এই বাড়িটা ভাড়া দেওয়া যাবে না। বিশেষ করে কোনো কারণে তারা ভীষণভাবে চিন্তিত হয়েছে। সেই কারণটাই আমি জানতে চাই। একটু পরেই ওই লোকটি নেমে এলো, তবে তার সঙ্গে আরও একটি লোক নেমে এলো। গায়ের ওপর একটি জামা চাপাতে চাপাতে তিনি নিচে নেমে এসেছিলেন। তার পরনে একটা পাজামা, তবে তার চেহারাটা রোদে ঝলসে যাওয়ায় একটু তামাটে রঙের, মাথার চুল কম।
চোখের দৃষ্টি একটু কম বলেই মনে হলো। আগে লোকটি তার হাত ধরে আস্তে আস্তে নিচে নামিয়ে নিয়ে এলো। নিচে নেমে আগের লোকটি বলল, এই হলো এই বাড়ির মালিক। আমার বাবু আপনাদের সঙ্গে কথা বলতে চায়। ব্যোমকেশ উঠে নমস্কার করতেই অপর প্রান্ত থেকে অন্য লোকটি বলল, আমি চোখে ভালো দেখতে পাই না, তবে আপনারা পুলিশের লোক শুনে আমি নিচে নামতে বাধ্য হলাম। দেখুন তো কি অবস্থা হয়েছে। মাত্র 2 দিন আগে, না 2 দিন না 3 দিন আগে দুজনকে ঘর ভাড়া দিয়েছিলাম, ওপরের ওই পাশাপাশি 2টো ঘর। ওরা বলল ওরা কি কাজে এখানে এসেছে, এখানে থাকতে চায়, তাই আমার কাছে এলো। আমিও দেখলাম ওপরের ঘরগুলো ফাঁকাই থাকে, আমি নিচের ঘরে থাকি, পাশের ঘরে থাকি। আমার কাজের লোকটিও আমার সবকিছুর খেয়াল রাখে, তাই ওকে নিজের ঘরেই রাখি। তাই ভাবলাম ওই ওপরের ঘরটা ভাড়া দিয়ে দিই। এখন দেখি সেই ওপরের ঘরে দেয়াল ভর্তি ফুটো। ঘরের একদিকে গোটা দেওয়ালটাতেই এমন ফুটো, কিন্তু তারা কালকে রাতেই কোথায় যেন চলে গেছে। তাদের ব্যাগপত্র কিছুই ঘরে নেই। 1 মাসের ভাড়া তারা আগেই দিয়েছিল, কিন্তু আমার দেয়ালটা ফুটো করে যে অবস্থা করে দিয়ে গেছে, সেটা সারাই করতেও তো বেশ কিছু টাকা পয়সা খরচা হবে। মাত্র বছর 3 আগে ওটা সারাই করেছিলাম, আবার সারাই করতে হবে। যারা এসেছিল তারা 2 জন ছিল, আপনি তাদের দেখেছিলেন? ওরা এসেছিল বৃহস্পতিবার, তারপর বলল ওরা কি কাজের ব্যাপারে এখানে এসেছে। আমার কাছে একটা টাইপিং মেশিন ছিল, সেটা আমি কিনেছিলাম অনেক আগে। সেটা দেখে ওরা বেশ খুশি হলো, বলল ওদের ভালো হবে। ওদের মধ্যে একজনের টাইপিং শেখার নাকি খুব শখ। বেশ কিছু কাগজপত্র ওরা কিনে নিয়ে এলো, আর তারপর টাইপিং শিখবে বলল। কিন্তু আমি এই 2 দিন, এই শুক্রবার থেকে কাল পর্যন্ত না বাড়িতে ছিলাম না। একটা কাজে গেছিলাম পাশে শহরে, সেখান থেকে লোক এসেছিল আমায় ওই নিয়ে যেতে। আজ সকালেই দিয়ে গেছে। কিন্তু আমার এই কাজের লোকটি ছিল, কাজের লোকটি তাদের সব কিছু দেখাশোনা করত। তবে তারা কোনো কিছুই না বলে শুধু শুধু আমার একটা ঘরের দেওয়াল ফুটো করে দিয়ে এভাবে কেন চলে গেল? হ্যাঁ, সেটাই তো আমি বুঝতে পারছি না। আচ্ছা, 3 বছর আগেই আপনি এই ঘর সারাই করেছিলেন, তাই না? মেরামত করেছিলেন না নতুন করে তৈরি করিয়েছিলেন? দেয়ালগুলো একদম ভেঙে পড়েছিল, তাই সেগুলো নতুন করে আবার মেরামত করা হয়েছিল। হ্যাঁ, ওই 3 বছর আগেই হবে। হ্যাঁ, কেন বলুন তো? ব্যোমকেশ কি যেন ভাবলো চুপ করে, তারপর মুকুন্দের দিকে তাকিয়ে বলল, ওপরের ঘরটা একবার দেখে আসবে নাকি মুকুন্দ? যে ঘরে টাইপরাইটারটা আছে সেই ঘরটা। কথাটা শুনে মুকুন্দের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। এরপর আমরা সবাই মিলে উপরে উঠে এলাম। দোতলায় এবং একতলায় পাশাপাশি 2টো ঘর। 2টো ঘরের দরজাই এখন বন্ধ। একটা ঘরের দরজার কাছে এগিয়ে এলো ওরা। মুকুন্দ চিৎকার করে বলল, এই তো দেওয়ালটা, এই দেওয়ালের কাছেই আমি দাঁড়িয়েছিলাম। মুকুন্দের কথা শুনে সেই কাজের লোক আর নাবিক দুজনেই যেন অবাক হলো। নাবিক বলল, কি হয়েছে বলুন তো? আর আপনারা তো এই পুলিশের লোক বললেন, কিন্তু এখন উনি কি বলছেন? হ্যাঁ, আপনারা কি কারণে এখানে এসেছেন? আর আমার কাছে যারা ভাড়া থাকতে এসেছিল তারাও কি কোনো অপরাধ করেছে? অপরাধ তো তারা করেছে। এই ছেলেটিকে তারা অপহরণ করেছিল, তারপর আপনার ঘরের দোতলায় তাকে পরপর 2টো দিন আটকে রেখেছিল। তাকে দিয়ে বেশ কিছু কাগজপত্রও টাইপ করিয়েছিল। আর শুধু তাই নয়, আপনার ঘরের দেয়ালে যে ছিদ্রগুলো করে রেখে গেছে সেটাই তো অপরাধ। কিন্তু আমার মনে হচ্ছে এর চেয়ে কোনো বড় অপরাধ একটা হয়েছে। আচ্ছা, যাদের আপনি ভাড়া দিয়েছিলেন তাদের দেখলে আপনি চিনতে পারবেন? নিশ্চয়ই চিনতে পারবো। দুজনেই বেশ লম্বাটে চেহারার, তবে ওই পরিষ্কার করে কামানো গাল, মাথার চুল ছোট ছোট করে ছাটা। দেখে তো মনে হচ্ছিল কোনো পুলিশ কিংবা এমন কিছুতেই কাজকর্ম করে মনে হয়। চেহারা দেখেও তো তাই মনে হলো।
অপরাধী আর পুলিশের চেহারার মধ্যে পার্থক্য কিন্তু শুধুমাত্র ইউনিফর্মটাই। আচ্ছা, আপনার জবানবন্দি কাজে লাগতে পারে পরে। এবার আমায় গোটা ঘটনাটা বলুন। কোন ঘটনা? লোকগুলো দেয়াল ফুটো করে তারপর কাল রাতে এখান থেকে পালিয়ে গেছে, কিন্তু আপনি কখন বুঝতে পারলেন ব্যাপারটা? ওই ভোরবেলার দিকে আমার কাজের লোকটা দেখেছিল, তারপরে সকালে আমি ফিরতে আমাকে বলল। কি করব বুঝতে পারছি না। আসলে এসব ব্যাপার বাইরে জানাজানি হলেও তো ঝামেলা। আবার নতুন করে রিপেয়ার করা, তারপর ওপরের ঘরে কাউকে থাকতে দিয়েছি, এটাও পরে জানাজানি হলে তো সমস্যা হবে। বুঝতেই পারছেন, আসলে এখনো রিটায়ার করে গেছি, টাকা পয়সা হাতে খুব একটা বেশি নেই। তাই এভাবে যদি ওই 2 পয়সা হাতে আসে, হ্যাঁ সেটাই ভেবেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত বোধহয় জেল খাটা আসামিদের আপনি জায়গা করে দিয়েছিলেন। জেল খাটা আসামি? বলেন কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এসব কি হয়েছে আমার বাড়িতে? কিন্তু আমি বুঝতে পারছি। দেখুন, আজ থেকে প্রায় 3 বছর আগে শহরের একটা সোনার দোকানে ডাকাতি হয়েছিল। ডাকাত ছিল 2 জন। রিভলভারের ভয় দেখিয়ে তারা ডাকাতি করে। সোনা দানা টাকা পয়সার সঙ্গে তারা বেশ কয়েকটা হিরে চুরি করেছিল। পরে তারা ধরা পড়ে এবং সোনা দানা টাকা পয়সা সবই ফেরত দেয়, কিন্তু হিরেগুলো পাওয়া যায় না। তারা বলে ওখানে কোনো হিরেই ছিল না। যে কারণেই হোক তাদের শাস্তি 3 বছরের বেশি হয়নি। বোধহয় এর পেছনে অন্য কোনো কারণ ছিল। হিরেগুলো তারা এমন কোথাও রেখেছিল যেখানে আবার তারা গিয়ে সেগুলো ফেরত আনতে পারে। যতদূর আমি জানি, পুলিশ সেই সময় এক ডক এলাকার থেকে তাদের উদ্ধার করেছিল। আর আপনার বাড়িতেই ঠিক সেই সময় এই ঘরটা রিপেয়ার চলছিল। হ্যাঁ, এবার মনে পড়েছে। উপরের ঘরে যখন কাজ চলছিল, সেদিন রাতের বেলা বাড়িতে না 2টো চোর ঢুকেছিল। প্রথমে আমি বুঝতে পারিনি, ওকে ডেকে তুললাম। ততক্ষণে দরজা খোলা, চোর পালিয়েছে, কিন্তু সে কিছুই চুরি করেনি। আমার মনে হয় না সে কিছু চুরি করতে এসেছিল। আমার মনে হয় সে চুরি করা মাল এখানে রাখতে এসেছিল। বুঝতে পেরেছিল এই বাড়িতে আপনি মেরামতের কাজ চালাচ্ছেন। বিশেষ করে ওই ঘর খোলাই রয়েছে। এমনটা হতেই পারে যে যারা মেরামতের কাজ করেছিল তাদের সঙ্গে ওদের কোনোভাবে সাক্ষাৎ হয়ে গিয়েছিল, আর তাই ব্যাপারটা ওরা জানত। কাজ হচ্ছিল, অর্থাৎ ঘরের দরজা খোলাই ছিল। তারা ওখানে হিরেগুলো লুকিয়ে রেখে দিয়েছিল, পরে সুযোগ বুঝে সেখান থেকে নিয়ে যাবে বলে। কিন্তু তার আগেই তারা ধরা পড়ে যায়। 3 বছর পর সেখান থেকে বেরিয়ে ওরা তককে তককে থাকে হিরেগুলো খুঁজে বার করতে হবে। তার জন্যই কাজে লাগায় মুকুন্দকে। কিন্তু মুকুন্দকে এখানে আটকে রেখে তাকে দিয়ে টাইপরাইটারের কাজ করিয়ে ওদের লাভ কি হচ্ছিল? এখানে যে হিরেগুলো লুকানো আছে সেটা ওরা জানত, কিন্তু এই ভদ্রলোক যে বাইরে যাবেন সেটা বোধহয় ওরা জানত না। ওরা এখানে আসার পরে ভেবেছিল সময় সুযোগ বুঝে হিরেগুলো বার করবে, তাই মাসখানেকের জন্য বাড়িটা ভাড়া নিয়েছিল। ওরা এখানে থাকার পর থেকেই এমনটা হয়। তারপরে যখন উনি সকালে চলে গেলেন, ওরা বেরিয়ে পড়ল কাউকে একটা আনার জন্য। বোধহয় ঘোড়ার গাড়িতে মুকুন্দ ওঠার পরে এমন কিছু কথা বলেছিল যাতে মুকুন্দ একজন টাইপিস্ট সেটা ওরা বুঝতে পারে, এবং সেই কারণেই মুকুন্দকে ওরা নিয়ে আসে। সকালে যে সময়টা আরে তোমার নামটা কি যেন? তুমি নিশ্চয়ই সকালের দিকে এবং বিকেলের দিকে দোতলায় যেতে। লোকটি বলল তার বাতের ব্যথা রয়েছে, তাই সে উপরে যেতে পারে না। সমস্ত ব্যবস্থা নিচেই ছিল। উপরের ঘরগুলো একরকম ফাঁকাই থাকতো, তাই সকালের দিকে একবার আর বিকেলের দিকে একবার যেত। ব্যোমকেশ বলল, ঠিক যে সময়গুলোতে তুমি ওখানে যেতে, ঠিক সেই সময়ে ওরা মুকুন্দকে ওই টাইপরাইটারের কাজ করতে বলেছিল। ঠিক ওই সময়গুলোতেই মুকুন্দ টাইপিংয়ের কাজটা করত, আর তাই রঘুর মনে হতো ওদের মধ্যে কেউ একজন কাজ করছে। ওরা চাইছিল যত দ্রুত সম্ভব কাজটা শেষ করার। ওপরের ঘরে রঘু খুব একটা যেত না, তাই সেই ফাঁকে ওদের একজন ওই ঘরের দেওয়ালগুলো ফুটো করে তাদের হিরে খুঁজে চলেছিল। 3 বছর আগে লুকিয়ে রাখা হিরে ঘরের দেওয়াল থেকে খুঁজে বার করাটা খুব একটা সহজ কাজ নয়। সেটা খোঁজার জন্য ওরা বাড়িটা 1 মাসের জন্য ভাড়া নেয়।
যাতে 1 মাসের মধ্যেই ওরা সমস্ত কাজটা করে ফেলতে পারে। কিন্তু আমার মনে হয় এরা খুব একটা তাড়াতাড়ি কাজটা করে ফেলতে পেরেছিল, তাই মুকুন্দকে ওখান থেকে সরিয়ে নিয়ে যায় ওরা। এই সুযোগটাই কাজে লাগিয়েছিল ওরা। ওরা বোঝাতে চেয়েছিল এদের মধ্যে একজন টাইপরাইটারের কাজ করছে, আর একজন হয়তো রঘুকে চোখে চোখেই রাখত। রঘু, তুমি ওদের মধ্যে দুজনকেই সবসময় দেখতে পেতে? তার মানে ওরা একজন একজন করে ওই ঘরে ঘরে খুঁজে বেড়াতো, আর আরেকজন থাকতো বাইরে। তাই যখন রঘু উপরে যেত তখন টাইপরাইটারের শব্দ না করলে রঘু বুঝতে পারবে না যে ওই ঘরে ওই লোকটা কী করছে। এই কারণেই মুকুন্দকে নিয়ে যাওয়া হয়েছিল, তৃতীয় একটা মানুষ হিসেবে। মনে পড়েছে, আমি ঘোড়ার গাড়িতে ওঠার সময় বলেছিলাম যে আমি একজন টাইপরাইটার আর আমি অফিসে কাজ করি। তার একটা অক্ষর উঠে গিয়েছিল, সেটা সারাতে হবে। গোটা ব্যাপারটাই কিন্তু আমার একটা অনুমান উচিত। আচ্ছা, আপনার পুরো নামটা কি? আমার নাম ওই তন্ময় রায়। এই ডকের অনেক জাহাজ আমি আগে চালাতাম, আর আপনার নাম তো আমি অনেক শুনেছি। হ্যাঁ, ব্যোমকেশ বাবু। তবে এখন বাইরে যাওয়ার মতন কোনো কারণ তো আমার নেই। চোখে ভালো দেখতে পাই না, তাছাড়া কানেও যা শুনি তাও খুব কম। এক সময় এখানকার জাহাজ চালাতাম, এখানকার লোকেদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তাই এই কিছু টাকা পয়সা দিয়ে আর আরো কিছু কাজের পরিবর্তে আমি এই বাড়িতে থাকার অধিকার পেয়েছি। আপনি যে কথা বলছেন তা যদি সত্যি হয় তাহলে তো মশাই আমায় আবার পুলিশের ঝামেলায় পড়তে হবে। পড়তে হবে না, খোঁজ নিতে হবে। ওই সোনার দোকানে ডাকাতির অপরাধীর 2 জন কবে ছাড়া পেয়েছে এবং এখন কোথায় আছে, তারপর তাদের পিছু নিলেই গোটা ব্যাপারটা জানা যাবে। আশা করছি কয়েকদিনের মধ্যেই আপনাকে খবরটা দিতে পারবো। শুধু আপনাকে দেখে চিনতে হবে যে ওই 2 জনই সেই 2 জন কিনা যারা আপনার বাড়িতে থাকতে এসেছিল। তার মানে আপনি এখনো পর্যন্ত যা বললেন সবকিছুই আপনার অনুমান। আর তাহলে এবার আমরা কি করে তাকে ধরবো বলুন তো? তোমায় ভাবতে হবে না মুকুন্দ, এরপর সমস্ত ব্যাপারটা তুমি আমার উপরেই ছেড়ে দাও। আমি আর রাখাল গোটা ব্যাপারটা ঠিক সামলে নিতে পারবো। এরপর আমরা সেই নাবিক ভদ্রলোকের বাড়ি থেকে বেরিয়ে এলাম। গোটা পথ আমাদের মধ্যে আর কোনো কথাই হলো না। ঘোড়ার গাড়িটা ব্যোমকেশ দাঁড় করিয়ে রেখে এসেছিল। ঘোড়ার গাড়িতে করে আমাদের কাছে নেমে মুকুন্দের কাছে পৌঁছে যাওয়ার কথা সে বলে দিল। তবে ভাড়াটা আমাদের আর দিতে হলো না, মুকুন্দই দিয়ে দেবে বলল। যাওয়ার সময় সে বলল, আপনি ব্যোমকেশবাবু এই গোটা ব্যাপারটা যদি বাইরে আর কি। চিন্তা করতে হবে না মুকুন্দ, এই ব্যাপারটা আমরা বাইরে কাউকে বলবো না। এরপরে সমস্ত ঘটনা সপ্তাহখানেকের মধ্যে আরও একটা ঘটনা ঘটল। রাখালের উদ্যোগে পুলিশের সাহায্যে 2 জনকে ধরা হলো। জেরার পরে তারা সমস্ত কিছু স্বীকার করলো এবং পুলিশের সাহায্যে ওই নাবিক ভদ্রলোক এবং তার চাকর রঘু শনাক্ত করলো সেই 2 জনকে। ওরাও জানালো আসলে তারা 3 বছর আগে ওই বাড়িতে লুকিয়ে রেখেছিল হিরে, আর সেটা সেখান থেকে বের করে আনার জন্যই তারা সমস্ত কাজ করেছিল। ব্যোমকেশ কিন্তু পুলিশের কাছে মুকুন্দের কথাটা বলল না, তবে ওই লোকগুলোর সাথে আলাদা আলাদা করে কথা বলে মুকুন্দের ব্যাপারে সে সব কিছুই জেনে নিয়েছিল। কিন্তু এত সব জেনে মুকুন্দ সত্যিই ভয় পেয়ে গিয়েছিল। 2 জন চোর এটাও বলল মুকুন্দ বা ওখানে কারোর ক্ষতি করার উদ্দেশ্য ওদের ছিল না। ওরা চুরি করে, ডাকাতি করে, কিন্তু মানুষের কোনো ক্ষতি করতে চায় না। মুকুন্দ ওদের সাহায্য করেছিল বলেই ওরা কাজটা এত সহজে করতে পেরেছিল, না হলে করতে পারতো না। সমস্ত ঘটনা আমাদের বলার পরে ব্যোমকেশ বলল, মুকুন্দ ছেলেটা সত্যি বেশ ভালো, বেশ সহজ সরল, আর তাছাড়া বেশ ভীতু। তবে এমন একটা অদ্ভুত সমস্যায় পড়ে মুকুন্দ যদি ব্যাপারটা চুপ করে হজম করে নিত তাহলে হয়তো আমরা কিছুই জানতে পারতাম না। ওই নাবিক ভদ্রলোক কাউকেই কিছু বলতো না, কারণ এখানে তারও সামান্য সমস্যা ছিল। ব্যোমকেশের কথায় আমি হাসলাম। সত্যি মুকুন্দ অদ্ভুত একটা কেস নিয়ে এসেছিল আমাদের কাছে। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।